বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যে। ইরানে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রকেট আর মিসাইলের আলোয় যখন আকাশ লাল, তখন এই যুদ্ধের মূল ময়দানের বাইরে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ইউরোপের গায়ে। তেলের দাম, গ্যাসের দাম যখন আকাশ ছুঁয়েছে, তখন ইউরোপের ক্ষমতাধর নেতারা যেন গাড়ির হেডলাইটের সামনে থমকে পড়া কোনো অসহায় খরগোশ। তারা বুঝতে পারছেন না কি করবেন। অথচ এই একই সময়ে বিশ্বের অন্য প্রান্তে বেইজিংয়ের দিকে তাকান। চীন অত্যন্ত ধীরস্থির, শান্ত এবং আত্মবিশ্বাসী। কেন এই সংকটেও চীন এত নিশ্চিন্ত আর ইউরোপ এতটা বিপর্যস্ত? এর মূল কারণ হলো, চীন আজ থেকে প্রায় ১.৫ দশক আগেই বুঝতে পেরেছিল পৃথিবী একটা বিধিহীনতার যুগ অর্থাৎ আনঅর্ডারের দিকে যাচ্ছে। এটা কিন্তু সাধারণ কোনো বিশৃঙ্খলা নয়। বিশৃঙ্খলা মানে যেখানে নিয়ম আছে কিন্তু লোকে তা মানছে না, আর বিধিহীনতা হলো এমন এক নিষ্ঠুর পৃথিবী যেখানে নিয়মের আর কোনো মূল্যই অবশিষ্ট নেই। জোর যার, মুল্লুক তার। যখন ইউরোপীয় সরকারগুলো ভাবছিল ২০ শতকের পুরনো বিশ্ব ব্যবস্থা বা নিয়ম চিরকাল টিকে থাকবে, চীন তখন এই চরম নৈরাজ্যের মধ্যে কিভাবে একচ্ছত্র রাজত্ব করা যায় সেই কৌশল সাজাচ্ছিল। প্রায় ১৫ বছর আগে ইউরোপীয়রা যখন তাদের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর উপর, বাণিজ্যের নিয়ম বিশ্ব বাণিজ্য সংস্থার উপর এবং জ্বালানির চাবি রাশিয়া ও উপসাগরীয় দেশগুলোর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, বেইজিং তখন গোপনে কোটি কোটি টন জ্বালানি তেল, খাদ্য আর সেমিকন্ডাক্টর মজুত করছিল। তারা জানতো একদিন এই নিয়ম ভাঙার খেলা শুরু হবেই। আজ সবাই ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নাটকীয়তা দেখে মজে আছেন, কিন্তু দীর্ঘমেয়াদী আসল বিপদটা লুকিয়ে আছে অন্য জায়গায়। চীন এখন ধীরে ধীরে ইউরোপের অর্থনীতিকে গ্রাস করছে। তারা ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করছে এবং ইউরোপের ঐতিহ্যবাহী শহরগুলোকে শিল্পহীন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজড করার চক্রান্ত করছে। চীনের এই কৌশলের নাম অতিরিক্ত উৎপাদন এবং মুদ্রাস্ফীতির অস্ত্র। চীন নিজের দেশে এত বিপুল পরিমাণ পণ্য তৈরি করছে যে তারা এখন ইউরোপের খোলা বাজারের সস্তা পণ্য ভাসিয়ে দিচ্ছে। ফলে জার্মানি বা ফ্রান্সের মতো দেশের স্থানীয় শিল্পগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। ইউরোপ এখন কার্যত বেইজিংয়ের অর্থনৈতিক ব্ল্যাকমেল ও চাপের মুখে। ভবিষ্যতের গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব শিল্পের দিকে তাকালে এই সত্যটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। ইরানের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়ে ইউরোপ এখন তড়িঘড়ি করে সোলার প্যানেল আর ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। কিন্তু আফসোস, এই খাতের মূল উপাদান ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি আর সৌর প্যানেলের পুরো বাজারটাই এখন চীনা কোম্পানিগুলোর পকেটে। এমনকি উইন্ড এনার্জি বা বায়ু বিদ্যুতের যে সাপ্লাই চেন, তাও নিয়ন্ত্রণ করছে বেইজিং। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সামরিক খাত। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার হুমকির মুখে ইউরোপ যখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, তখন তাদের পরোক্ষভাবে সেই চীনের উপরে নির্ভর করতে হচ্ছে। অথচ এই চীনই আবার মস্কোর সবচেয়ে বড় অর্থনৈতিক কৌশলগত পার্টনার। আপনাদের কি জানা আছে, বর্তমান বিশ্ববাজারে ড্রোন সরবরাহের ৮০% নিয়ন্ত্রণ করছে চীন? শুধু তাই নয়, যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর গোলাবারুদ তৈরির প্রধান কাঁচামাল হলো ম্যাগনেসিয়াম। আর এই ম্যাগনেসিয়ামের ৯৭% সরবরাহ আসে চীন থেকে। বেইজিং কিন্তু বরাবর দেখিয়েছে তারা রাজনৈতিক স্বার্থে যে কোনো সময় এই সাপ্লাই বন্ধ করে দিতে পারে, যেমনটা ঘটেছিল ২০২৫ সালের অক্টোবরে। শুল্ক নিয়ে দ্বন্দ্বের জেরে চীন এমন এক অর্থনৈতিক চাল চালল যে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছিলেন। অথচ ইউরোপের অনেক নেতাই এখন বোকার স্বর্গে বাস করছেন। তারা মনে করেন বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর হলে চীন হয়তো তাদের দেশে বিনিয়োগ বন্ধ করে দিবে। কিন্তু হাঙ্গেরি বা স্পেনের মতো দেশগুলোতে চীন বড় বড় বিনিয়োগের যে লোভ দেখিয়েছিল, বাস্তবে তার ফল এসেছে নামমাত্র। ইউরোপ যদি এখন চীনা পণ্যের উপর করা শুল্ক না বসায়, তবে মার্সিডিজ বা পোর্শের মতো বিখ্যাত কোম্পানির দেশগুলো একসময় কেবল ইতিহাস হয়ে থাকবে। সেখানে কোনো কর্মসংস্থান থাকবে না। তাহলে এই চরম অরাজক বিশ্বে ইউরোপের বাঁচার উপায় কি? উপায় একটাই, অস্তিত্ব রক্ষায় ইউরোপকে এখন নিজেই চীন হয়ে উঠতে হবে। অর্থাৎ চীন যেভাবে নিজের স্বার্থ রক্ষায় কঠোর এবং আগ্রাসী, ইউরোপকেও সেই পথে হাঁটতেই হবে। ইউরোপীয়দের প্রথম কাজ হবে তাদের মূলধন বা পুঁজি যুক্তরাষ্ট্রের কিংবা অন্য কোথাও পাচার না করে নিজেদের মাটিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা। নিজেদের সামরিক শিল্পকে বাঁচাতে খনিজ সম্পদের নিজস্ব মজুদ বা স্ট্র্যাটেজিক বাফার গড়ে তুলতে হবে। ইউরোপের দেশগুলোকে একাট্টা হয়ে প্রতিজ্ঞা করতে হবে তারা কেবল নিজেদের তৈরি ব্যাটারি ব্যবহার করবে এবং 5G বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনা প্রযুক্তি সম্পূর্ণ বর্জন করবে। তবে শুধু নিজেদের বাঁচানোই শেষ কথা নয়, ইউরোপকে বুঝতে হবে তাদের বাজারে প্রবেশাধিকার পাওয়াটা চীনের জন্য জরুরি। তাই ইউরোপের হাতেও বড় অস্ত্র আছে, আর তা হলো ইউরোপীয় ইউনিয়নের ট্রেড বাজুকা বা বাণিজ্য অস্ত্র।
ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তারা চীনা পণ্যের উপর 30% পর্যন্ত শুল্ক আরোপ করতে চাচ্ছেন। এছাড়া ডিজিটাল মার্কেটস অ্যাক্টের মাধ্যমে টিকটক বা আলিবাবার মতো চীনা টেক জায়ান্টদের ডানা ছেঁটে ফেলা সম্ভব। এমনকি ইউরোপ যদি চায় তাদের চীনের আকাশে ওড়া এয়ারবাস বিমানগুলোকে সফটওয়্যারের আপডেট বন্ধ করে দিয়ে তাদের অর্ধেক বাণিজ্যিক বিমানকে এক নিমিষে অচল করে দিতে পারে। এই পাল্টা আঘাতগুলি কেবল চীন আর ইউরোপকে সমপর্যায়ে নিয়ে আসতে পারে। আর এই প্রস্তুতি কেবল চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নয়, বরং ভবিষ্যতে যদি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সহায়তা বন্ধ করে দেন কিংবা ইউরোপকে প্রযুক্তিগত সুবিধা দেওয়া বন্ধের হুমকি দেন, তবে সেই মার্কিন চাপ মোকাবেলাতেও এই আত্মনির্ভরশীলতা সাহায্য করবে। ইউরোপীয় সরকারগুলোকে পুরনো কাগজের নিয়ম আঁকড়ে ধরার মোহ ছাড়তে হবে। এই বিশৃঙ্খলা পৃথিবীতে টিকে থাকার একটাই সূত্র, শক্তির বিপরীতে পাল্টা শক্তি। ইউরোপ যখন নিজের স্বার্থে চীনের মতোই কঠোর হতে শিখবে, ঠিক তখনই তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে।